তাহলে শুরু করি স্থানীয় সরকার ব্যবস্থা। হ্যাঁ, ওকে ওকে, লাইবা থ্যাংক ইউ, তুমি বলছো দেখা যাচ্ছে, ঠিক আছে। স্থানীয় সরকার ব্যবস্থা অষ্টম অধ্যায় আমাদের। আমরা হচ্ছে মূল পয়েন্ট গুলা দেখবো আর কি, কি কি আমাদের বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা যেটা, সেটা আসলে কিভাবে আছে, স্থানীয় সরকার ব্যবস্থাগুলোর নির্বাচন আসলে কিভাবে হয়, এবং সেই নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনের মেয়াদ, কারা কারা ভোট দিতে পারে, কারা কারা প্রার্থী হইতে পারে। আচ্ছা, আরেকটু বড় করতে বলছে, ঠিক আছে, আরেকটু বড় করলাম। এখন আবার দেখি, আবার বেশি জুম করলে সমস্যা হয়, এখন একটু দেখো দেখা যায় কিনা। হ্যাঁ, তো প্রার্থী যারা হয় তাদের কি কি যোগ্যতা থাকে, কিংবা হচ্ছে ওখানে যে মহিলা কতজন হইতে হয়, পুরুষ কতজন হইতে হয়, এই বিষয়গুলো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবো, ঠিক আছে। এবং ছোট একটি কুইজ রাখছি ক্লাস শেষে, তো তোমরা কুইজটাতে অংশগ্রহণ করবা সবাই। ওকে স্টার্ট, ঠিক আছে, এখন তাহলে বড় হয়েছে। হ্যাঁ, ওকে, তাহলে চলো আমরা দেখি যে স্থানীয় সরকার ব্যবস্থা। হ্যাঁ, এই যে দেখো, আমি যদি একটু মার্ক করেই তোমাদেরকে দেখাই, স্থানীয় সরকার ব্যবস্থা এটা আমরা পড়ছি। হ্যাঁ, রাষ্ট্রকে ওই যে ইসরাজাহান বলছিল যে বিভিন্ন অঞ্চলে কি বিভক্ত করে ক্ষুদ্র পরিসরে কেন্দ্রীয় অথবা প্রাদেশিক সরকারের অধীনে অর্পিত দায়িত্ব পালন করা। অর্থাৎ আমাদের যে সরকার আছে, সরকার থেকে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস গ্রহণ করি। যেমন ধরো আমাদের জন্ম নিয়ন্ত্রণ হয়, জন্ম নিবন্ধন হয়, তাই না? তারপরে হচ্ছে ধরো বিবাহ নিবন্ধন হয়, তারপরে জমি নিবন্ধন হয়, তাই না? তারপরে আরো অনেক কিছু সরকারি ভাবে আমরা সরকার থেকে সেবা গ্রহণ থাকি, টিকা প্রদান করা হয়, ভাতা দেয়া হয়, তারপরে হচ্ছে আরো অনেক কিছু সেবা প্রদান করা হয়। কিন্তু ধরো বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, এই ঢাকা থেকে কি সবকিছু পরিচালনা করা সম্ভব হয় না। এ কারণে সরকার হচ্ছে রাষ্ট্রকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে হচ্ছে প্রশাসনিক ভাবে আর কি, সরকারি ভাবে কি করে বিভক্ত করে হচ্ছে এটার প্রতিনিধি তারা নির্বাচন করে। প্রথমত হচ্ছে কিছু নির্বাচিত প্রতিনিধি বানায়, আর কিছু হচ্ছে সরকারি প্রশাসনিক কর্মকর্তা দিয়ে তারা পরিচালনা করে, বুঝতে পারছো? এটাকে মূলত স্থানীয় সরকার ব্যবস্থা বলা হয়। দেখো, আমরা যদি নিচে যাই তাহলে কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কিত বিভিন্ন স্থানীয় সরকারকে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। কিভাবে দুই ভাগে ভাগ করা যায়? হচ্ছে কি স্থানীয় সরকার বা স্থানীয় অপ্রতিনিধিমূলক সরকার ব্যবস্থা, ঠিক আছে। আমরা বলছিলাম শুরুতেই যে প্রথমত হয় যে প্রতিনিধি নির্বাচন করা, প্রথম মেম্বার চেয়ারম্যান এগুলো নির্বাচন করা। একই সাথে কি থাকে আমাদের দেশে, কি থাকে, একই সাথে সরকারি কিছু কর্মচারীরাও থাকে। এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা। কিন্তু ওভারঅল ভাবে এই প্রশাসনিক ব্যবস্থাকে, স্থানীয় সরকার ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থানীয় সরকার বা স্থানীয় অপ্রতিনিধিমূলক সরকার, আর এটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার, ঠিক আছে। প্রথমোক্ত যেটা স্থানীয় সরকার, স্থানীয় প্রতিনিধিমূলক, যেটা অপ্রতিনিধি, স্থানীয় সরকার প্রশাসনে একটি একটি ইউনিট বলা হয়, ঠিক আছে। এ ধরনের স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা দ্বারা পরিচালিত হয়, আমি যেটা বলছি ওইটাই, ঠিক আছে। যেমন ধরো দেখবো তোমরা হচ্ছে ইউএনও থাকে, তারপরে হচ্ছে টিওনো থাকে, তারপরে হচ্ছে আরো কি কি থাকে না, উপজেলা অফিসার, এরা হচ্ছে কি সরকারি বেতনভুক্ত কর্মচারী বা এরা থাকে, ঠিক আছে। এবং তারা কেন্দ্রীয় সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে মাত্র। অপরদিকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার স্থানীয় জনগণের দ্বারা নির্বাচিত, আমরা যেটাকে ভোট দিয়ে নির্বাচন করি, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম দুই ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা আছে। একটা হয় ডিরেক্টলি সরকারি কর্মচারী দ্বারা, আর একটা হয় কি আমরা নিজেরা ভোট দিয়ে যে সরকার প্রতিনিধি নির্বাচন করি সেটার দ্বারা, ঠিক আছে। তোমরা এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা যদি আরো নিচে যাই, দেখো, আইনের মাধ্যমে সৃষ্ট এ ধরনের সরকারকে তাদের কাজের জন্য সাধারণের কাছে দায়ী থাকেন। নির্দিষ্ট মেয়াদ শেষে নতুন করে প্রতিনিধিত্ব হয়। আমাদের দেশে কি কি আছে? ইউনিয়ন পরিষদ আছে, দেখো, ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, তারপরে জেলা পরিষদ আছে, হ্যাঁ, পৌরসভা আছে, সিটি কর্পোরেশন হচ্ছে স্থানীয় স্বায়ত্ত শাসিত সরকারের উদাহরণ, ঠিক আছে। তাহলে কি কি দেখলাম? উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এই ছয়টা পদ্ধতি দেখলাম কি আমাদের বাংলাদেশে রয়েছে স্থানীয় সরকার হিসাবে, অর্থাৎ স্থানীয় স্বায়ত্ত শাসিত সরকারের উদাহরণ হিসাবে, ঠিক আছে। আচ্ছা, স্থানীয় প্রশাসন আবার স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সহযোগী হিসেবে কাজ করে, বুঝতে পারছো? অর্থাৎ আমরা যাদেরকে নির্বাচন করি, তারা কি করে, তারা হচ্ছে এই যে একজন উপজেলা অফিসার যিনি থাকে, তার মাধ্যমে তারা হচ্ছে তাদের সাথে সহযোগিতা করে একসাথে কাজ করে। ওকে, স্থানীয় সরকারের গুরুত্ব যদি আমরা দেখি, তাহলে কি দেখবো? যে ব্রিটিশ রাজনৈতিক দার্শনিক জন স্টুয়ার্ট মিলের মতে, একজন রাজনীতি বিজ্ঞানীর কথা বলা হয়েছে, তিনি কে, যে জন স্টুয়ার্ট মিল। তিনি বলছেন যে স্থানীয় সরকার
স্থানীয় সরকার সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ সৃষ্টি করে, এ বিষয়ে নাগরিকদের সচেতন করে। স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ে নাগরিকদের যথাযথ বিভিন্ন সেবা প্রদান করতে পারে। স্থানীয় প্রশাসকদের পক্ষে সঠিকভাবে স্থানীয় জনগণের স্বার্থ রক্ষা, তাদের সমস্যার সমাধান করা এবং স্থানীয় সংক্রান্ত বিষয়ে স্পষ্ট ধারণা অর্জন করা সম্ভব হয় না। এক্ষেত্রে তাদেরকে স্থানীয় সরকারের উপর নির্ভর করতে হয়। স্থানীয় সরকার এ সকল বিষয়ে তথ্য সরবরাহের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে যথাযথ নীতিমালা গ্রহণ ও উন্নয়ন কর্মকাণ্ডে বাস্তবায়নে সহায়তা করে থাকে। হ্যাঁ, এগুলো তোমরা পড়লেই বুঝবা, আমরা এত ডিটেলসে যাচ্ছি না। দেখো, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার স্বরূপ, অর্থাৎ বাংলাদেশে কি ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে সেটা যদি আমরা দেখি। দেখো, অনেক কথা বলা হয়েছে। দেখো, সর্বশেষে দেখো যে বাংলাদেশ স্থানীয় সরকার ব্যবস্থার ইতিহাস রয়েছে। দীর্ঘ মুঘল আমল থেকে শুরু হয়েছিল। তাহলে মুঘল আমল থেকে এটা শুরু হয়েছিল, ব্রিটিশ আমল পর্যন্ত নানা আইনি সংস্কারের মধ্য দিয়ে এদেশের স্থানীয় সরকার শাসন কাঠামোগত রূপ লাভ করে। তাহলে আমরা যদি দেখি যে প্রশ্ন যদি আমাদের এমসিকিউতে আসে, স্থানীয় সরকার ব্যবস্থা কোন আমলে শুরু হয়েছে? মুঘল আমলে। ওকে, ব্রিটিশ তারপরে পাকিস্তান পিরিয়ড পার হয়ে কি এটা বিভিন্ন সময়ে আইনি সংস্কার লাভ করে একটা কাঠামো রূপ লাভ করছে। পাকিস্তানি শাসন আমলে এর প্রকৃতি অপরিবর্তিত থাকে। 1971 সালে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের পর নতুন রাষ্ট্রে 1972 সংবিধান স্থানীয় সরকার ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব আরোপ লাভ করা হয়েছে। অর্থাৎ এর আগের যে আমাদের অনেক ইতিহাস আছে সেগুলোর সময় বিভিন্ন পরিবর্তন হয়ে আসতে আসতে তোমার হচ্ছে পাকিস্তানের সময় কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু পাকিস্তানের পরবর্তী 1971 সালের পরে যখন আমাদের সংবিধান নির্বাচন প্রণয়ন করা হয় 1972 সালে, ওই সময় কি হয়েছে, আমাদের স্থানীয় শাসন ব্যবস্থা, সরকারি ব্যবস্থা কি পূর্ণাঙ্গতা লাভ করছে। ঠিক আছে, স্থায়ী কাঠামো। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি এখানে এই জায়গায় চলে আসি, বাংলাদেশের স্থানীয় সরকারের একটা চার্ট যদি আমরা দেখতে পাই, তাহলে কি দেখতে পারবো যে গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার আছে কি, উপজেলা পরিষদ আছে বাংলাদেশে কয়টা? দেখো, এই যে এখানে আছে 492টা। ঠিক আছে, তারপরে ইউনিয়ন পরিষদ কয়টা আছে? 4554টা ইউনিয়ন পরিষদ আছে। তারপরে শহর ভিত্তিক স্থানীয় সরকার, এগুলো হচ্ছে গ্রাম ভিত্তিক। ঠিক আছে, গ্রাম ভিত্তিক হচ্ছে ইউনিয়ন পরিষদ আর জেলা পরিষদ। ঠিক আছে, এগুলো হচ্ছে গ্রাম ভিত্তিক। শহর ভিত্তিক স্থানীয় সরকার যেটা, সেটা হচ্ছে কি, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং পৌরসভা। এগুলো হচ্ছে শহর ভিত্তিক স্থানীয় সরকারের বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি। জেলা পরিষদ বাংলাদেশে কয়টা আছে? 61টি জেলা পরিষদ আছে। তার মানে বাংলাদেশের জেলা কয়টি বলো তো তোমরা? আরবি বললে 61টা না, 64টা। হ্যাঁ, মুমতাহিনা বলছে 64টা। ঠিক আছে, তাহলে বাংলাদেশে 64, আরো কে বললো? হ্যাঁ, বাংলাদেশে মোট জেলা আছে 64টা, কিন্তু আমরা দেখছি জেলা পরিষদ আছে 61টা। তার মানে 3টা জেলা এমন আছে যেখানে কি নাই, জেলা পরিষদ নাই। ঠিক আছে, আচ্ছা, এটা অন্য কাহিনী আছে, আমরা পরে এখানে দেখবো, বুঝছো? আচ্ছা, দেখো, সিটি কর্পোরেশন আছে কয়টা? 12টা। তারপরে পৌরসভা আছে 330টা। কিন্তু ওই যে 3টার কথা আমরা বলছিলাম না, যে 3টা জেলা পরিষদ নাই। 3টা জেলা পরিষদ নাই এটা না, 3টা জেলা পরিষদ আছে, এটা আলাদা ভাবে। যেমন বান্দরবন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ নামে একটা পরিষদ আছে, সেখানে বান্দরবন পার্বত্য জেলা পরিষদ নামে একটা জেলা পরিষদ আছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নামে একটা জেলা পরিষদ আছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নামে একটা জেলা পরিষদ আছে। তার মানে হচ্ছে, আমরা যদি বাংলাদেশের স্থানীয় সরকারকে ক্যাটাগরি করতে চাই, তাহলে 3টা ক্যাটাগরি করতে পারি। ঠিক আছে, গ্রাম ভিত্তিক, শহর ভিত্তিক আর পার্বত্য অঞ্চল ভিত্তিক। ঠিক আছে, চট্টগ্রাম অঞ্চল ভিত্তিক। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের 3টা আছে, বান্দরবন, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি, এগুলা পার্বত্য অঞ্চলের যে পরিষদ আছে সেটার অন্তর্ভুক্ত। ঠিক আছে, আর বাকিগুলা তো দেখতেই পাচ্ছ। ঠিক আছে, ইউনিয়ন পরিষদের কথা বলা হয়েছে। আমরা দেখলাম যে বাংলাদেশে কয়টা ইউনিয়ন পরিষদ আছে বলতো? 4554টা ইউনিয়ন পরিষদ বাংলাদেশে আছে। কিভাবে গঠন করা হয়? যে 10 থেকে 15টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। হ্যাঁ, 10 থেকে 15টি গ্রাম নিয়ে, ওকে ইসরাত কমেন্ট করছিলা, ঠিক আছে। যে ইউনিয়ন পরিষদ কয়টা হয়? সর্বনিম্ন 10টা, সর্বোচ্চ 15টা গ্রাম নিয়ে কি একটা ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। একটা ইউনিয়ন পরিষদ 3টি ওয়ার্ডে বিভক্ত করা হয়। 3টি ওয়ার্ডে বিভক্ত করা হয়। ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত চেয়ারম্যান থাকেন। প্রতি ওয়ার্ড থেকে একজন করে মেম্বার নির্বাচিত হন। তার মানে 9টা ওয়ার্ডে 9 জন মেম্বার। ঠিক আছে, আচ্ছা, তারপরে এবং সংরক্ষিত আসনে 3 জন মহিলা সদস্য সহ মোট 12 সদস্য নির্বাচিত হয়ে থাকেন। ঠিক আছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন আমরা দেখলাম যে 10 থেকে 15টা গ্রাম থাকে,
তারপরে হচ্ছে একটি ইউনিয়নে 9টি ওয়ার্ড থাকে, 9টা ওয়ার্ডে 9 জন পুরুষ মেম্বার হন। আর হচ্ছে 3টা 9কে 3 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ কইরা 3 জন করে প্রতি 3টা ওয়ার্ডে একজন মহিলা নির্বাচিত হন, সংরক্ষিত আসন। সেক্ষেত্রে 3 জন মহিলা নির্বাচিত হন, তারাও মেম্বার, আর একজন চেয়ারম্যান। টোটাল কয়জন? 12 জন প্রতিনিধি নিয়ে কি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। হ্যাঁ, মহিলা সহ মোট 12 জন সদস্য রয়েছে। ও 12 জন তো না, বেশি মনে হয়। হ্যাঁ, 13 জন, টোটাল 13 জন হয় আর কি। একজন চেয়ারম্যান, 9 জন হচ্ছে পুরুষ, 3 জন মহিলা, 9 আর 3 12, আর চেয়ারম্যান একজন, কয়জন? 13 জন টোটাল, ঠিক আছে। তাহলে 3 জন মহিলা সহ মোট সদস্য কতজন? 12 জন, আর একজন থাকেন চেয়ারম্যান, উনি আলাদা, ঠিক আছে, উনি সদস্য নন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কার্যাবলী দেখো কি কি কাজ তারা তারা কাজ করে, ইউনিয়ন পরিষদে কাজ করে দেখো। ইউনিয়ন পরিষদকে 69টি 39টি কাজের দায়িত্ব প্রদান করা হয়েছে, ঠিক আছে। 39টি কাজের প্রধান দায়িত্ব করা হয়েছে। তার মধ্যে যদি আমরা উল্লেখযোগ্য কাজগুলা দেখি, তাদের কাজ কি? যে পাঠশালা বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা, 5 বছর, মানে 5 বছর, ওই ইউনিয়ন পরিষদের মেয়াদ হচ্ছে 5 বছর, তার জন্য 5 বছর মেয়াদী পরিকল্পনা গঠন করতে হয়। পল্লী উন্নয়ন, অবকাঠামো সংরক্ষণ, তারপরে হচ্ছে সংস্করণ, শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সংক্রান্ত কার্যক্রম, কৃষি মৎস্য ও পশু, এগুলা তারা করে। মহামারী নিয়ন্ত্রণ, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ তারা গ্রহণ করে। তারপরে কর, ফি, টুল ইত্যাদি ধারণ করে। তারপরে পারিবারিক বিরোধ নিরসন, স্থানীয় ঝামেলাগুলা মিটমাট করে। খেলাধুলা, সামাজিক উন্নয়ন তারা করে। পরিবেশের উন্নয়ন করে। আইন শৃঙ্খলা রক্ষা তারা সরকারকে দায়িত্ব পালন করে। জন্ম মৃত্যু নিবন্ধন তারা করে থাকে, ঠিক আছে। এই কাজগুলা তারা মূলত করে থাকে ইউনিয়ন পরিষদ থেকে। হ্যাঁ, সামিরা তাসনিয়া, ওয়ালাইকুম আসসালাম। তুমি মাত্র আসছো সামিরা তাসনিয়া, এবং তোমাকে নতুন দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রথমত হচ্ছে অনেকদিন পরে বা প্রথম জয়েন করছো, তার জন্য ভালো লাগছে, কিন্তু দেরি কইরো না, সময় মতো জয়েন করে। হ্যাঁ, আর একজনকে দেখতে পাচ্ছি, সেও নতুন, নাজনিবা নওশিন। নাজনিবা নওশিন, তুমিও নতুন, এত দেরি কেন? সময় মতো জয়েন করবা, ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে আমরা ইউনিয়ন পরিষদের গঠন দেখলাম, ইউনিয়ন পরিষদের কার্যাবলীও দেখলাম, ঠিক আছে। তারপরে ইউনিয়ন পরিষদের আয়ের উৎস কি? ওই যে রাজস্ব আয়, সরকারি অনুদান, অন্যান্য উৎস। সরকার তাদেরকে একটা অনুদান দেয়, ঠিক আছে। রাজস্ব আয় কি সেটা আমরা জানি, যে ধরো নির্ধারিত পদ্ধতিতে আরোপিত ইমারত ভূমিকার বার্ষিক মূল্যের উপর কর দেওয়া হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে পাখা ইমারতের সর্বোচ্চ আয়তনের উপর, আচ্ছা, বিভিন্ন ধরনের সরকারি যে আমরা বিভিন্ন সেগুলো দেই। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে তারা হচ্ছে আদায় করে থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে নিবন্ধন ফি আছে, মৃত্যু নিবন্ধন, বিবাহ নিবন্ধন ফি আছে, এগুলা তারা আয় করে থাকে। হ্যাঁ, এ আইন যে কোনো বিধানের অধীনে বা অন্য যে কোনো কর, ঠিক আছে। আচ্ছা, সরকারি অনুদানও দেওয়া আছে, অন্যান্য উৎসের কথা বলা আছে এখানে। উপজেলা পরিষদে আমরা যাব, আমরা মূল বিষয়গুলো দেখে নাই আর কি, তাদের আয়ের উৎসগুলো এখানে দেওয়া আছে। উপজেলা পরিষদে যদি আমরা আসি, আমরা বাংলাদেশে কতটা উপজেলা পরিষদ ছিল একটু বলো তো, কে বলবা? সামিরা, এটা কত নাম্বার অধ্যায়? অষ্টম অধ্যায়, ইসলাম বলে দিয়েছে, অষ্টম অধ্যায়, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। হ্যাঁ, এটা তুমি বের করলেই হবে। আচ্ছা, এখন আমি দুইটা প্রশ্ন নিব তোমাদের থেকে। প্রথমে একজনে বলো যে হচ্ছে বাংলাদেশে আমরা উপজেলা পরিষদ কয়টা ছিল, কে বলতে পারবা? হ্যান্ড রেজ করো তো একটু। উপজেলা পরিষদ বাংলাদেশে ছিল, ওকে, 449টা। ইসরাত জাহান বলছে 449টা। আমরা কি 449টাই দেখছিলাম? একটু দেখে আসি তো, যদি দেখি নিচে আছে এখানে 449টা। উপজেলা পরিষদ না, হয় নাই 492টা, ঠিক আছে ইসরাত, 492টা উপজেলা পরিষদ বাংলাদেশে। এই যে আরাবিরটা হয়েছে, আরাবিরটা হয়েছে 92, ইসরাত জাহানেরটা হয়েছে 92, 92, ওকে। তার মানে 92 এখন সবাই বলছো। হ্যাঁ, আমি ভুল, ও আচ্ছা, সরি, আমি ভুল পড়ছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন শুদ্ধ বলতে হবে 492টা। হ্যাঁ, এখন আরেকটা প্রশ্ন, যে উপজেলা পরিষদ যেটা, এটা কি হচ্ছে তিনটা ক্যাটাগরি আমরা দেখছিলাম: গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার, শহর ভিত্তিক স্থানীয় সরকার, এবং পার্বত্য অঞ্চল ভিত্তিক স্থানীয় সরকার। এটা কোন কোন ক্যাটাগরিতে পড়ে বলতো উপজেলা পরিষদটা? উপজেলা পরিষদ কোন ক্যাটাগরিতে পড়ে? উপজেলা পরিষদ কোন ক্যাটাগরিতে পড়ে?
গ্রাম ভিত্তিকে পড়ে নাকি শহর ভিত্তিকে পড়ে নাকি উন্নয়ন পার্বত্যতে পড়ে? কে বলতে পারবা, একটু অ্যানালাইজ করো। আমরা তিনটা ক্যাটাগরি দেখছিলাম না, এই যে এখানে দেখো তিনটা ক্যাটাগরি কথা আমরা বলছিলাম। এই যে দেখো, প্রথমটা হচ্ছে গ্রাম ভিত্তিক, হ্যাঁ, স্থানীয় সরকার ব্যবস্থা। গ্রাম ভিত্তিকের মধ্যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে। আর শহর ভিত্তিক আছে তিনটা, একটা হচ্ছে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং পৌরসভা, ঠিক আছে। তার মানে উপজেলা পরিষদ হচ্ছে কি তোমার গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে পড়ছে, ঠিক আছে। উপজেলা পরিষদের কথা দেখো যে উপজেলা পরিষদের ক্ষেত্রে একজন চেয়ারম্যান থাকেন, দুইজন ভাইস চেয়ারম্যান থাকেন, এদের মধ্যে একজন হবেন মহিলা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দুজন ভাইস চেয়ারম্যান, তার মধ্যে একজন মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, ঠিক আছে। আচ্ছা, এবং উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদ সমিতির চেয়ারম্যান বৃন্দ, আচ্ছা ওই যে আমাদের চেয়ারম্যান যারা থাকে সব চেয়ারম্যানরা থাকেন। পৌরসভা যদি থাকে সেই পৌরসভার মেয়র থাকেন, এবং তিনজন মহিলা সদস্যের সমন্বয়ে এই জেলা পরিষদ গঠন করা। তাহলে কয়জন হইলো টোটাল? একজন হয়েছে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান, মহিলা সহ তিনজন হইলো, ঠিক আছে। তারপরে হয়েছে যে ইউনিয়ন পরিষদ যেটা থাকে, একটা উপজেলা কয়টা ইউনিয়ন থাকে বলতো? একটা উপজেলা কয়টা ইউনিয়ন থাকে তুমি কি জানো? সম্ভবত 13টা, হ্যাঁ 13টা ইউনিয়ন সম্ভবত থাকে একটা উপজেলায়, গ্রাম ভিত্তিক বলছিল স্টাফ। একটা উপজেলায় সম্ভবত 13টা ইউনিয়ন থাকে, আমি একটু শিওর না আর কি, হ্যাঁ। যতজন উপজেলা থাকে ওই ইউনিয়ন থাকে, সবগুলা ইউনিয়নের চেয়ারম্যানরা থাকেন সেখানে, এবং অতিরিক্ত তিনজন মহিলা সদস্য থাকেন, হ্যাঁ। এটা নিয়ে হয় 2008 সাল থেকে উপজেলা পরিষদ আইন অনুযায়ী সংসদ সদস্যদেরকে পরিষদের পরামর্শকের ভূমিকা প্রদান করা হয় থাকে, ঠিক আছে। চেয়ারম্যান উপজেলা ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, ঠিক আছে। আচ্ছা, কার্যাবলী কি, তারা হচ্ছে 18টি দায়িত্ব কাজ করে থাকে। তারা বিভিন্ন 5 বছর মেয়াদী পরিকল্পনা এরাও করে, তাদের বিভিন্ন দায়িত্বগুলো আছে, তাদের আয়ের উৎস। এই যে সিটি কর্পোরেশনের ভিতরে যেই সরকারি কাজগুলা হয় সেগুলোর বিনিময়ে তারা একটা ফি নেয়, সেটাই আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম উপজেলা পরিষদ কত সালে গঠিত হয়েছিল, 2009 সালে আইন পাস করে গঠিত হয়েছিল। একজন জেলা পরিষদ, দুইজন ভাইস চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান, বাকিরা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এবং তিনজন মহিলা সদস্য থাকেন। আমাদের এখান থেকে প্রশ্ন আসবে যে একটা উপজেলা পরিষদে কয়জন মহিলা সদস্য থাকেন, সেটা হচ্ছে কি তিনজন মহিলা সদস্য থাকেন, এরকম এমসিকিউ তে প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপরে চলো আমাদের জেলা পরিষদ, ঠিক আছে। জেলা পরিষদ হচ্ছে কোন ক্যাটাগরিতে বলতো? এটা কি গ্রাম ভিত্তিক নাকি শহর ভিত্তিক? জেলা পরিষদটা গ্রাম ভিত্তিক নাকি শহর ভিত্তিক একটু বলো আমাকে, হ্যাঁ। জেলা পরিষদটা গ্রাম ভিত্তিক নাকি শহর ভিত্তিক? ওকে, ইশরাত জাহান বললো শহর ভিত্তিক। ওকে ইশরাত, ঠিক বলছো। তারপরে হয়েছে শহর বলছে, আহ হ্যাঁ শহর ভিত্তিক বলছে। ওকে, আচ্ছা আর কেউ বলছে? ওকে, তাহলে চলো শহর ভিত্তিক, হ্যাঁ। আচ্ছা, ব্রিটিশরা যখন ছিল তাদের আমল থেকে এই পদ্ধতি স্থানীয় সরকার হিসেবে হয়েছিল জেলা পরিষদটা। কিন্তু উপজেলা পরিষদটা কবে হয়েছে? আমাদের 2009 সালে হয়েছে, ঠিক আছে। কিন্তু জেলা পরিষদ এটা ব্রিটিশদের আমল থেকেই হয়ে আসছিল, ওকে। থাকলেও তারা তো সময় থেকে থাকলেও কি 1991 সালে জেলা পরিষদ আইন বিলুপ্ত করে দেওয়ার পর প্রায় 1 দশক জেলা পরিষদ অস্তিত্ব ছিল না। তাহলে এটা বিলুপ্ত করা হয়েছে 1991 সালে, অর্থাৎ বাংলাদেশের আমলে আর কি এটা বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। পুনরায় 2000 সালে কি করা হয়েছে, জেলা পরিষদ আইন পাশ করে দেশের সকল জেলায় জেলা পরিষদ গঠন করা হয়। পরিষদের মেয়াদ হয়েছে 5 বছর। তাহলে এখানে আমরা দেখলাম যে জেলা পরিষদ মূলত ব্রিটিশ আমল থেকেই ছিল, কিন্তু 1991 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার 2000 সালে চালু করা হয়েছে। প্রত্যেকটা জেলা পরিষদ গঠন করা হয়েছে এবং তার মেয়াদ হয়েছে 5 বছর, ঠিক আছে। আচ্ছা, দেখো এটা গঠন যদি আমরা দেখি, একজন চেয়ারম্যান থাকেন, 15 জন সদস্য থাকেন, তারপরে সংরক্ষিত আসনে 5 জন মহিলা সদস্য নিয়ে জেলা পরিষদ গঠন করা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে টোটাল কয়জন? একজন চেয়ারম্যান, 5 জন, 15 জন সদস্য, 5 জন মহিলা সদস্য, হ্যাঁ। তাহলে টোটাল 21 জন নিয়ে কি হয়, একটা জেলা পরিষদ গঠন করা হয়, ওকে। আচ্ছা, তারা কি কি করেন? তারা হচ্ছে আইন অনুযায়ী জেলা অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশন যদি থাকে, মেয়র কমিশনার যারা থাকেন তাদেরকে নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র যারা থাকে আর কি, তাদের অন্তর্ভুক্ত প্রশাসনিক বা তোমার নির্বাচিত প্রতিনিধি সবাইকে নিয়ে কি করে তারা একসাথে জেলা পরিষদ
সফল সদস্যদের ভোটে জেলা পরিষদ নির্বাচিত হন। তার মানে আমরা উপজেলা পরিষদ দেখছিলাম যে উপজেলার ভিতরে যে মানুষ থাকে তাদের ভোটে নির্বাচিত হয়, কিন্তু জেলা পরিষদটা কিভাবে নির্বাচিত হয়, যে হচ্ছে আইন অনুযায়ী জেলার অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশন, মেয়র, কমিশনার বৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কমিশনার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্য ভোটের জেলা সদস্যদের ভোটে জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হন। ঠিক আছে, অর্থাৎ পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে জেলা পরিষদ প্রতিনিধিরা নির্বাচিত হয়ে থাকেন। এটা খুবই ইম্পর্টেন্ট, না তোমাদের এমসিকিউতে কোথাও না কোথাও এটা পেয়ে যাবা যে জেলা পরিষদের নির্বাচনটা কিভাবে হয়, পরোক্ষভাবে হয়ে থাকে। ওকে, আচ্ছা, প্রথমবারের মতো 2016 সালের ডিসেম্বরের মাসে নির্বাচন মাধ্যমে জেলা পরিষদ গঠন করা হয়। ওকে, আচ্ছা, তারপরে কার্যাবলী যদি আমরা দেখি, এখানে আছে তারা কি কি কাজ করে। জেলা পরিষদে হচ্ছে 12টি বাধ্যতামূলক এবং 68টি ঐচ্ছিক কাজ তারা করে থাকে। হ্যাঁ, তার মধ্যে আছে দেখো, মধ্যে রয়েছে পরিকল্পনা, উন্নয়ন, শিল্প বাণিজ্যের উন্নয়ন, সরকারি হাসপাতাল তত্ত্বাবধান, পারিবারিক ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন। তারা যেহেতু শহর কেন্দ্রিক, এজন্য শহরের যে উন্নয়নগুলো আছে সেগুলা তাদের দায়িত্ব পালন করতে হয়। তার মধ্যে হচ্ছে 12টি আছে তাদের বাধ্যতামূলক কাজ, এগুলো তাদের করতেই হবে। আর 68টি আছে যেগুলো ঐচ্ছিক, তারা চাইলে করতে পারে আবার নাও করতে পারে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? সাউন্ডটা ঠিকঠাক আছে আমি জানাও। তাহলে তাদের আয়ের উৎস কি, যে তাদের আয় দেখো যে 1998 সালের আইন অনুযায়ী কর, টুল, ফি, সম্পত্তি হতে প্রাপ্ত আয়, মুনাফা, ব্যক্তি, সরকার, অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক যে প্রদত্ত অনুদান, বিনিয়োগ হতে প্রাপ্ত সরকারের বিভিন্ন বিনিয়োগ আছে না, এই ব্যাপারগুলা থেকে যে অংশগুলা তারা পায় সেটাই কি তাদের তহবিল গঠিত হয়। জেলা পরিষদের জন্য জমি হস্তান্তরের করের 1% এবং 5% ভূমি কর রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া হাট, বাজার, ফেরিঘাট, বিভিন্ন যে ব্যাপারগুলো আছে, জলমহল, জলমহাল থেকে অর্পিত বর্ধিত পরিমাণ লিজের অর্থ, অর্থাৎ জেলা পরিষদের অধীনে বিভিন্ন সরকারি জমি জমা থাকে না, এগুলাতে তারা লিজ দেয় বা বিভিন্ন সময় থেকে নেয়, এখান থেকে যেটা আসে সেটাই কি তাদের আয়ের উৎস। ঠিক আছে, তাহলে আমরা উপজেলা পরিষদ দেখলাম, জেলা পরিষদ দেখলাম। এখন আমরা দেখব পৌরসভা নির্বাচন। হ্যাঁ, পৌরসভায় সাধারণত কি করা হয়, পৌরসভা নির্বাচনটা দেখো যে পৌরসভাটা হচ্ছে কি, যে গ্রামে যেমন ইউনিয়ন পরিষদ হয়, শহরে তেমনি কি হয়, রয়েছে পৌরসভা। অর্থাৎ উপজেলা পরিষদের থেকে ইউনিয়ন পরিষদ একটু ছোট পর্যায়ে, তাই না? আর তোমার জেলা পরিষদ থেকে পৌরসভা যেটা, এটাও একটু ছোট পর্যায়। তো এটাকে বলছে যে গ্রামে যেইভাবে হচ্ছে কি হয়, তোমার ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়, শহরে সেরকম কি হয়, পৌরসভা নির্বাচন, ছোট এলাকা একটা পৌরসভা। ঠিক আছে, বর্তমানে বাংলাদেশে কি 330টি পৌরসভা রয়েছে। ওকে, আচ্ছা, স্থানীয় সরকার পৌরসভা আইন 2009 সাল অনুযায়ী একটি পৌরসভা কমপক্ষে 9টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়ে থাকে। ওকে, আচ্ছা, আমরা দেখছিলাম ইউনিয়ন সম্ভবত ইউনিয়ন উপজেলা হয়েছে 13টা ইউনিয়ন সম্ভবত নিয়ে গঠিত হয়। আর তোমরা হচ্ছে পৌরসভা হচ্ছে কি 9টা ওয়ার্ড নিয়ে গঠিত হয়। না, সরি, আমরা দেখছিলাম যে ইউনিয়ন পরিষদ যেটা, সেখানেও 9টা ওয়ার্ড থাকে। আবার যে স্থানীয় সরকার ব্যবস্থা, আমাদের পৌরসভা যেটা, শহরের পৌরসভা যেটা, সেখানেও কি 9টা ওয়ার্ড নিয়ে গঠন করা হয়। ওকে, আচ্ছা, তবে আয়তন ও লোক সংখ্যা অনুযায়ী পৌরসভা ওয়ার্ড সংখ্যা বেশি হতে পারে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আইন অনুযায়ী একজন মেয়র হন, তারপরে বাকিরা কি হন, কাউন্সিলর হন, এবং প্রতি 3টি ওয়ার্ড থেকে একজন করে মহিলা সদস্য সরকারি জনগণের ভোটে নির্বাচিত হন। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি দেখি যে গ্রামে যে তোমার ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, সেটার আদলেই মূলত পৌরসভা নির্বাচন হয়। ঠিক আছে, 9টা ওয়ার্ড থাকে, তারপরে হচ্ছে একজন হচ্ছে পৌরসভার মেয়র থাকেন, ইউনিয়নে হচ্ছে একজন চেয়ারম্যান থাকে, আর বাকি হচ্ছে 9 জন হচ্ছে কাউন্সিলর থাকে 9টা ওয়ার্ডে। কিন্তু হচ্ছে গ্রামে দেখছিলাম 9টা ওয়ার্ডে একজন করে কি থাকে, মেম্বার বা সদস্য থাকে। হ্যাঁ, আরেকটা দেখছিলাম যে আমরা 3জন মহিলা সংরক্ষিত আসনে মেম্বার সদস্য হয় গ্রামে। এই পৌরসভা তো কি 3জন মহিলা সদস্য নির্বাচিত হয়ে থাকে সরকারি জনগণের ভোটের মাধ্যমে আর কি। ঠিক আছে, আচ্ছা, মেয়াদ কি, বাংলাদেশের মোটামুটি প্রত্যেকটা নির্বাচনের মেয়াদে 5 বছর আর কি। তুমি হচ্ছে উপজেলা বলো, জেলা বলো, ইউনিয়ন পরিষদ বলো, পৌরসভা বলো, সিটি কর্পোরেশন বলো, ইভেন আমাদের যে সরকার, সেটা সবকিছুই কি মূলত
5 বছর মেয়াদী হয়, ঠিক আছে? আচ্ছা, তাদের কার্যাবলী কি? তারা যে কাজগুলা করে তাদের কাজের মধ্যে রয়েছে পৌরসভা এলাকায় শিক্ষা বিস্তারের জন্য তারা কাজ করে, পৌরসভার জনস্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করে, মৃতদেহ দাফনের গুরুস্থান এই কাজগুলো তারা করে, জনগণের নিরাপদ খাবার পানির আবাসন করে পৌরসভা এলাকায় জনগণের জীবন সম্পত্তি রক্ষার জন্য নৈশ প্রহরী প্রত্যেকটা পৌরসভা এলাকায় দেখবা কি তোমার হইছে সিকিউরিটি গার্ড থাকে, ঠিক আছে? পৌরসভা এলাকায় পরিবেশ উন্নয়ন এইগুলা তারা করে। অনেক কাজগুলা তারা মূলত পৌরসভার ভিতরে পৌরসভার উন্নয়নমূলক যে কাজ, উন্নয়ন, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এই সংক্রান্ত কাজগুলা কি মূলত তারা করে থাকে, ঠিক আছে? তাদের আয়ও এরকমই পৌরসভার ভিতরে তাদের যে বিভিন্ন সরকারকে দেওয়ার মতো যে ভ্যাট ট্যাক্স সহ আরো বিভিন্ন বিষয়গুলো আছে, সেগুলাই মূলত কি তাদের আয়ের উৎস। ওকে? আচ্ছা। উম আচ্ছা। তারপরে দেখো আমরা দেখব সিটি কর্পোরেশন, হ্যাঁ? আমরা দেখছিলাম যে বাংলাদেশে কয়টা? ১২ টি সিটি কর্পোরেশন রয়েছে। এবং সিটি কর্পোরেশন হচ্ছে তোমার শহর ভিত্তিক যে স্থানীয় সরকার ব্যবস্থা সেটার ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে কি সিটি কর্পোরেশন, ঠিক আছে? এবং বাংলাদেশে দেখো ১২ টি সিটি কর্পোরেশন রয়েছে, ওকে? এগুলো হলো ঢাকার মধ্যে ২ টি, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি আছে। চট্টগ্রাম সিটি আছে, সিটি কর্পোরেশন আছে, রাজশাহী সিটি কর্পোরেশন আছে, খুলনা সিটি কর্পোরেশন আছে, সিলেট সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহ, ঠিক আছে? এই ১২ টি সিটি কর্পোরেশন মূলত আছে। ঠিক আছে? গঠন দেখো কি প্রত্যেক সিটি কর্পোরেশন নির্ধারিত সংখ্যক ওয়ার্ডে বিভক্ত আছে। এটা বোধহয় একটু কম বেশ আছে আরকি। কোথাও একটু বেশি ওয়ার্ড, কোথাও একটু কম ওয়ার্ড। এজন্য এটা ফিক্সড নির্দেশনা আরকি। ঠিক আছে? সিটি কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা সরকার কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। সিটি কর্পোরেশনের মেয়র প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর, মোট ওয়ার্ডের ১/৩ সংখ্যক আসন থেকে একজন মহিলা করে মহিলা সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। হ্যাঁ? ওকে। তবে মহিলা সংরক্ষিত আসন ছাড়াও সাধারণ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এইটা একটা বিষয় হচ্ছে আমরা যে উপজেলা দেখছিলাম, তারপরে ইউনিয়ন পরিষদ দেখছিলাম, আরো যতগুলো আসন দেখে আসছি যেখানে প্রত্যেকটা জায়গাতে কি ৩ টা করে মহিলাদের সদস্য, মহিলাদের সংরক্ষিত আসন আছে। কিন্তু মহিলারা কিন্তু চাইলে এই সংরক্ষিত আসনের বাহিরে গিয়েও তারা নির্বাচন করতে পারে। পুরুষের জন্য যেগুলা সেখানেও তারা নির্বাচন করতে পারে। বুঝতে পারছো? অর্থাৎ পুরুষের জন্য বা সাধারণ যে আসনগুলা সেগুলোতে মহিলা পুরুষ উভয়ই পারবে। কিন্তু সংরক্ষিত আসনে কোনো পুরুষ পারবে না। বুঝতে পারছো? সেক্ষেত্রে একটা স্থানীয় যে ব্যবস্থা আছে মেম্বার হোক, ইউনিয়ন পরিষদ বা জেলা পরিষদ যেটাই হোক, এখানে সর্বনিম্ন যে সংরক্ষিত আসন সেখানে তো মহিলা থাকবেই। অনেক সময় সাধারণ যেগুলা সেগুলো তো মহিলা থাকতে পারে। বুঝতে পারছো? ঠিক সিটি কর্পোরেশন সেরকম আরকি, হ্যাঁ? আচ্ছা, কার্যাবলী দেখো সেম কার্যাবলী যে সিটি কর্পোরেশনের ভিতরে যে ব্যাপারগুলো আছে, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে দেখো মাতৃসদন, শিশু সদন, পরিবার পরিকল্পনা, জনগণের নিরাপদ খাবার পানির ব্যবস্থা এই বিষয়গুলা মূলত সিটি কর্পোরেশন থেকে করা থাকে। আমরা যদি হচ্ছে মোটা দাগে বলি আরকি, সিটি কর্পোরেশন বলো, উপজেলা পরিষদ বলো, জেলা পরিষদ বলো, উপজেলা পরিষদ না, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এবং হচ্ছে তোমার হচ্ছে আরেকটা কি পৌরসভা। এই ৩ টার যে কার্যক্রম মোটামুটি কাছাকাছি আরকি। বুঝতে পারছো? কিছু হচ্ছে হায়ার লেভেলের কাজ আছে যেটা ধরো সিটি কর্পোরেশন করতে পারবে না। মেয়র পৌরসভা করতে পারবে না। ওটা হচ্ছে জেলা পরিষদ যাইতে হয় আরকি। কিন্তু কার্যক্রম মোটামুটি সেইমই আরকি আছে সবার। বুঝতে পারছো? আচ্ছা। তাদের আয়ের উৎসও ধরো এরকমই তোমার হচ্ছে সিটি কর্পোরেশনের ভিতরে যে ব্যাপারগুলো আছে আ উপকরণ, টুল, ফি যেগুলা আছে কর্পোরেশনের ন্যস্ত কর্তৃক পরিচালিত আ সম্পত্তি হতে প্রাপ্ত অর্থাৎ সিটি কর্পোরেশনের মধ্যে দেখবা অনেক সরকারি অফিস আছে কিংবা সরকারি জায়গাগুলা লিজ দেওয়া হইতেছে। ওখানে মানুষের দোকান, বিল্ডিং ভাড়া দিচ্ছে। বুঝতে পারছে? এগুলা তারা করে। তারপরে হচ্ছে সিটি কর্পোরেশনে হচ্ছে সিটি কর্পোরেশনের যে নিরাপত্তা বা সবকিছু মিলাইয়া সিটি কর্পোরেশনের ভিতরে যারা ব্যবসা করে তারা কি দেয়? ট্যাক্স দেয়। বুঝতে পারছো? অনেক ধরনের কর আছে, ফি আছে এগুলা দিয়ে সরকারকে দেয়। এগুলা মূলত সিটি কর্পোরেশনে দিয়ে থাকে আরকি। একই সাথে সরকার থেকেও কি প্রত্যেকটা উপজেলা বলো, ইউনিয়ন পরিষদ বলো, জেলা পরিষদ বলো, সিটি কর্পোরেশন বলো, পৌরসভা বলো, প্রত্যেকটা জায়গাতেই কি আছে? সরকার থেকে একটা নির্দিষ্ট বরাদ্দও কিন্তু এসে থাকে। বুঝতে পারছো? এগুলা ছাড়াও বিভিন্ন বিষয় আছে, হ্যাঁ? এখন আমরা আসি যদি পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামকে আসলে একটু বিশেষভাবে বিবেচনা করা হয়েছে বিভিন্ন কারণে। আমরা যদি দেখি
পার্বত্য চট্টগ্রাম হইছে ওইটা তো একটা আলাদা জোন, সেক্ষেত্রে এটার জন্য আলাদা একটা পরিষদ গঠন করা হয়েছে 1997 সালের 2রা ডিসেম্বর সম্পাদিত শান্তি চুক্তি। হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম নিয়ে এখনো দেখো পাহাড়ে অনেক ঝামেলা হইতেছে না, রিসেন্টলি অনেক ঝামেলা হচ্ছে কিন্তু সেনাবাহিনীর সাথে ওদের সংঘর্ষ চলছে। তো পার্বত্য চট্টগ্রাম হচ্ছে আমাদের জন্য একটি সেন্সিটিভ জোন, তো এই জন্য এটার জন্য আলাদা একটি কি করা হয়েছে, এবং এদের সাথে প্রায় সব সময় যুদ্ধ লেগে থাকতো, এরা অস্ত্রধারী ছিল। তো সেক্ষেত্রে সরকারের সাথে তাদের স্থানীয় লিডার যারা আছে তাদের সাথে এটা কি শান্তি চুক্তি হয়েছিল 1997 সালের 2রা ডিসেম্বর, ঠিক আছে। আচ্ছা, সেই অনুযায়ী হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জন্য একটা বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা চালু করা হয়েছে, পার্বত্য জেলা পরিষদ। প্রথমত হচ্ছে এটার জন্য একটা আলাদা জেলা পরিষদ গঠন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠী অধ্যুষিত একটি অঞ্চল। এছাড়াও মূলধারার বাঙালিরাও সেখানে বসবাস করে। এসব অঞ্চলে রয়েছে বিভিন্ন সমস্যা এবং সমাধানের প্রয়োজন বিভিন্ন পদক্ষেপ। এছাড়া এই অঞ্চলের প্রকৃতি ও জীবনধারা আলাদা হওয়া এই অঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজন বিশেষ ধরনের ব্যবস্থা, ঠিক আছে। এই কারণে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের 3টি পার্বত্য জেলায় 3টি বিশেষ ধরনের জেলা স্থানীয় সরকার পদ্ধতি প্রবর্তন করা হয়েছে, ঠিক আছে। পূর্বে পরিষদের মেয়াদ ছিল 3 বছর, বর্তমানে এটাও 5 বছর করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন হবে কত সালে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ গঠন করা হয়েছে? 1997 সালে, ঠিক আছে। এবং কত তারিখে? 2রা ডিসেম্বর বা 2 ডিসেম্বর। ওকে। আচ্ছা, আমরা যদি গঠন প্রকৃতি দেখি তাহলে কি হয় যে প্রত্যেক জেলা থেকে একটি পরিষদ, একজন পরিষদের একজন চেয়ারম্যান, 30 জন সদস্য এবং 3 জন মহিলা সহ সর্বমোট কি 34 জন সদস্য নিয়ে গঠিত হয়েছে কোনটা? জেলা পরিষদ, ঠিক আছে। প্রত্যেক জেলা পরিষদ গুলো হয়েছে, হ্যাঁ। এদের সকলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। সদস্যদের মধ্যে পাহাড়ি ও বাঙালি উভয় পক্ষের প্রতিনিধি থাকবে। জনসংখ্যার অনুপাত অনুযায়ী কার সংখ্যা কত তা নির্ধারণ হয়, ঠিক আছে। অপরদিকে মহিলা আসনবিত পাহাড়িদের জন্য রিজার্ভ আসন বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে বন্টন হবে। 3 জন মহিলা সদস্যদের মধ্যে 2 জন হবেন ক্ষুদ্র নিগোষ্ঠীর, একজন হবেন কি ক্ষুদ্র নিগোষ্ঠীর বাইরে বাঙালি, ঠিক আছে। অর্থাৎ 3 জন যে মহিলা হবেন সেখানে একজন বাঙালি হবেন আর একজন হচ্ছে অবাঙালি অথবা তাদের যে নিজস্ব স্থানীয় গোষ্ঠী যেগুলো তাদের থেকে হবে, ঠিক আছে। চেয়ারম্যান অবশ্যই ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে হতে হবেন, ঠিক আছে। আচ্ছা, সদস্যদের তুমি দেখবা আমাদের হচ্ছে রিসেন্ট যে সরকার আছে উপদেষ্টা তোমার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, ওখানেও দেখবা কি একজন স্পেশালি কি আছে পার্বত্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একজন কি আছে উপদেষ্টা কিন্তু ওখানেও আছে, ঠিক আছে। আচ্ছা, তাদের কার্যাবলী যদি আমরা দেখি, তাদের কার্যাবলীর মধ্যে রয়েছে পার্বত্য অনেকগুলা কার্যক্রম তাদের রয়েছে। ওইটা আমরা অন্যান্য জেলা উপজেলা যে কাজগুলা দেখি সেই কাজগুলাই ওই অঞ্চলের স্পেশাল যেহেতু মানুষগুলা তাদের মতো করে আর কি, হ্যাঁ। স্থানীয় পুলিশ জেলার আইন শৃঙ্খলা সংরক্ষণ, তত্ত্বাবধান ও উন্নতি সাধন, ঠিক আছে। জেলার স্থানীয় কর্তৃপক্ষ সমূহের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সমন্বয় সাধনের মাধ্যমে বাস্তবায়ন সহযোগিতা করা, শিক্ষার উন্নয়ন বিস্তার ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা, স্বাস্থ্য রক্ষা, জনস্বাস্থ্য উন্নয়ন, পরিবার পরিকল্পনা কর্মসূচি, কৃষি, বন উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, পশুপালন, এই কাজগুলা মূলত তারা করে। তোমরা পড়লেই বুঝবা, এর জন্য আমি আর পড়তেছি না আর কি, হ্যাঁ। দেখো আয়ের উৎস কি কি আছে, দেখো স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর ধার্য করের অংশ, ভূমি ও দালান কোটার ওগুলাই আর কি, মূলত রাস্তা, পুল, ফেরির উপর টুল, যানবাহনের রেজিস্ট্রেশন ফি, পণ্য বিক্রয়ের উপর কর, শিল্প প্রতিষ্ঠানের উপর হোল্ডিং, এই বিষয়গুলা মূলত তাদের আয়ের উৎস, ঠিক আছে। এখন যদি আমরা এগুলা দেখলাম যে পার্বত্য চট্টগ্রামের ভিতরে যে জেলাগুলো আছে সেগুলার আর কি, হ্যাঁ। সর্বশেষ দেখো এটা হচ্ছে উম আরেকটা পরিষদ আছে কই জানি, এই যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, হ্যাঁ। এই যে একটা, এইটার অধীনে মূলত যে 3টা জেলা আছে আগে যেগুলা বললাম সেগুলা পরিচালিত হয় আর কি, হ্যাঁ। কিন্তু মূলটা হচ্ছে এইটা। তো 3টি পার্বত্য জেলা কার্যক্রম সমন্বয় সাধনের লক্ষ্যে এই 3 জেলাধীন সমগ্র এলাকা জুড়ে কি হয় আঞ্চলিক একটি পরিষদ গঠন করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে একজন চেয়ারম্যান, 12 জন ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্য, 6 জন ক্ষুদ্র নিগোষ্ঠীর বাইরে বাঙালি সদস্য, অর্থাৎ 6 জন বাঙালি আর 12 জন ক্ষুদ্র নিগোষ্ঠী, 2 জন নিগোষ্ঠীর মহিলা আর একজন ক্ষুদ্র নিগোষ্ঠীর বাইরে বাঙালি মহিলা, ঠিক আছে। এটা নিয়ে মূলত এই পার্বত্য আঞ্চলিক যে পরিষদ আছে সেটা গঠন করা হয়েছে। এবং পার্বত্য জেলা যে 3 জন জেলা পরিষদের চেয়ারম্যান আছে না তারা সহ মোট সদস্য 25 সদস্য নিয়ে পার্বত্য আঞ্চলিক পরিষদ গঠন করা হয়েছে। কয়জন সর্বমোট? 25 জন। 3 জন চেয়ারম্যান সহ 25 জন সদস্য নিয়ে এটা গঠন করা হয়েছে। চেয়ারম্যান অবশ্যই ক্ষুদ্র নিগোষ্ঠীর হবেন এবং তিনি প্রতি
মন্ত্রীর মর্যাদা পাবেন। অর্থাৎ আমাদের যে আহ সাধারণ যে সরকার আছে, নির্বাচিত যে সরকার হয়, সেখানে যে মন্ত্রী যারা থাকেন, মন্ত্রীদের মধ্যে একজন উপমন্ত্রী থাকেন। এই যে উপমন্ত্রী মর্যাদা হচ্ছে কি এই জেলা পরিষদের চেয়ারম্যান একজন হয়ে থাকেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে পার্বত্য চট্টগ্রাম পরিষদ যেটা, সেটা যে চেয়ারম্যান যিনি, তিনি কি উপমন্ত্রী মর্যাদা ভোগ করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে 12 জন ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্যদের মধ্যে 5 জন চাকমা, চাকমা হচ্ছে 5 জন, 3 জন হচ্ছে মারমা, 2 জন হচ্ছে ত্রিপুরা, একজন হচ্ছে মোরং ও চৈতন্য, হ্যাঁ, এবং একজন লুসাই, বুম, পাংখু, মুখী, ছক ও কিয়াংখু, কিয়াং ক্ষুদ্র জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হবেন, ঠিক আছে? আচ্ছা, 6 জন ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্যদের মধ্যে প্রতিটি পার্বত্য জেলা হতে 2 জন করে থাকেন। এই হচ্ছে মূলত আর কি তাদের ব্যাপারটা। যদি আমরা দেখি, 2 জন ক্ষুদ্র নৃগোষ্ঠী মহিলা সদস্যদের, একজন চাকমা, অপরজন হচ্ছে অন্যান্য নৃগোষ্ঠীর মধ্যে থাকবেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাইরে বাঙালি সদস্য, তিনি পার্বত্য জেলার বাঙালি মহিলাদের মধ্যে থেকে একজন হবেন, ঠিক আছে? আচ্ছা, তাদের কার্যাবলী দেখো, তারাও মূলত ওই যে 3টা জেলার যে কার্যক্রম, জেলা তাদের নিজস্ব যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো আছে, সেগুলো তারা দেখে, এবং এরা হচ্ছে মূলত পুরা জেলাটাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ পাহাড়িদের সাথে যে দীর্ঘদিনের যে একটা সমস্যা চলে আসছে, হ্যাঁ, এখন সেই সমস্যাকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই, এক্ষেত্রে এই যে এরা সরকারের প্রতিনিধিত্ব করে, এরা যদি কখনো হচ্ছে ধরো তোমার হচ্ছে কি করে ফেলে, বিদ্রোহ করে ফেলে, বা এরা যদি হচ্ছে আমাদের সাথে গাদ্দারি করে ফেলে, তাহলে কি হবে, অটোমেটিকলি পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চল যেটা আছে, সেটা কি হয়ে যাবে, আমাদের থেকে আলাদা হয়ে যাবে। এবং এখানে কিন্তু অনেক সশস্ত্র গোষ্ঠী আছে, জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী আছে, যারা আসলে অনেক দিন ধরে যুদ্ধ করে যাচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে তারা আলাদা করে ফেলতে চাচ্ছে। এবং রিসেন্টলি তোমরা ফেসবুকে নিশ্চয়ই দেখছো যে আমাদের সেনাবাহিনীদের সাথে তাদের অনেক যুদ্ধ হচ্ছে। ইভেন হচ্ছে তোমরা একটা ভিডিও দেখছো যে একজনে বলতেছে যে তারা ডক্টর ইউনূস সরকারের কাছে আবেদন জানাইছে যে যতদিন পর্যন্ত তাদেরকে ভারতের অন্তর্ভুক্ত করা না হবে, ততদিন তারা যুদ্ধ চালিয়ে যাবে। অর্থাৎ এই পার্বত্য অঞ্চল যেটা, এটা আমাদের জন্য একটা সেন্সিটিভ জোন হয়ে দাঁড়াইছে আর কি, হ্যাঁ। হ্যাঁ, আমি তুফাইল, তুমি মাত্রই আসছো মনে হচ্ছে। আমি হচ্ছে কুইজ দেবো, একটু পরে কুইজ দিব আর কি, হ্যাঁ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে পার্বত্য অঞ্চল যেটা, এটা এই মুহূর্তে এসে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামকে আমাদের বাংলাদেশের সাথে রাখা যাবে বলে আমার মনে হয় না। কারণ এটা যেইভাবে দাঁড়াচ্ছে আর কি, দ্রুত দ্রুত হচ্ছে তারা শক্তিশালী হচ্ছে, একই সাথে ইন্ডিয়া তো এখানে প্রচুর ষড়যন্ত্র করছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকারের মাধ্যমে তাদের জন্য আলাদা একটা পরিষদ নির্বাচন করছে। এটা করেও তাদের কন্ট্রোল করা যাচ্ছে না, এবং আমি ব্যক্তিগতভাবে সন্দিহান আর কি যে আদৌ কন্ট্রোলে রাখা যাবে একে, হ্যাঁ। তো এই হচ্ছে তাদের তাদের অঞ্চল নিয়ে তারা কাজ করে, সেখানে আমাদের রাষ্ট্রীয় যারা প্রতিনিধি তারা অনেক কিছু করে থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা, দেখো সরকারের সঙ্গে পার্বত্য জেলা আঞ্চলিক পরিষদের সম্পর্ক কি রকম হয়, সেটা যদি আমরা একটু দেখি, যে বাংলাদেশের আওতায় সরকারি সংবিধান আওতায় বিশেষ পার্বত্য জেলা পরিষদ আঞ্চলিক পরিগঠন করা হয়েছে। উভয় পরিষদকে আইন অনুযায়ী নির্দিষ্ট ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করা হয়েছে, হ্যাঁ। তারা আমাদের যে সংবিধান এবং জেলা যে আইন দেওয়া হয়েছে, এর বাহিরে যাইতে পারবে না, যদিও তাদের মানুষ যারা আছে তারা অনেক সময় সেটা সীমা লঙ্ঘন করে ফেলতেছে। সরি, আজকে আমার একটু কেমন লাগছে আর কি, এজন্য তোমরা বিরক্ত হইও না। আমি ট্রাই করছি শেষ করে দেওয়ার আর কি, আমার একটু বারবার হচ্ছে আহ কাশি আসতেছে বা একটু হিচকি আসতেছে। তারপর আমি ট্রাই করে যাচ্ছি, হ্যাঁ, তোমরা কিছু মনে করো না। আচ্ছা, তো এখানে হচ্ছে তারা স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু তারা কি আমাদের সরকারের যে আইন আছে বা সংবিধান আছে, এর বাইরে তারা যাইতে পারবে না। তাদেরকে সাংবিধানিক যে ক্ষমতা দেওয়া হয়েছে, এর বাইরে তারা ক্ষমতা ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো নাগরিকতা বিষয়ে স্থানীয় যেগুলো করা হয়েছে, তাদের জন্য স্পেশাল সুযোগ দেওয়া হয়েছে, নাগরিক সেবা প্রদান স্থানীয় সরকার দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে স্থানীয় শাসনের জনগণের অংশগ্রহণে দেওয়া হয়েছে। বিবাদ নিষ্পত্তি, গ্রাম অঞ্চলে ছোট ছোট বিরোধ ও বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তি ইউনিয়ন পরিষদে আলাদা আদালত গঠন করা হয় করে বিরোধ নিষ্পত্তি ক্ষমতা প্রদান করা হয়েছে, হ্যাঁ। এটা অন্য জেলাতে নাই, বুঝতে পারছো? অন্য জেলাতে আমাদের ইউনিয়ন পরিষদে আদালতের মতো কাজ করার ক্ষমতা তাদের নাই, কিন্তু তাদেরকে চট্টগ্রামে বা পার্বত্য চট্টগ্রামের ইউনিয়ন গুলাতে এগুলা দেওয়া হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে দেখো কি করা হয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় অর্ধেক হলো নারী। সমাজের অর্ধেক অংশে নারীর অধিকার রেখেও যে আমরা দেখছিলাম প্রত্যেকটা জেলাতেই কি করা হয়েছে,
প্রত্যেকটা পরিষদেই, সেটা ইউনিয়ন পরিষদ বলো, জেলা পরিষদ বলো, উপজেলা পরিষদ বলো, প্রত্যেকটা জায়গাতেই কি নারীদেরকে বিশেষ একটা কোটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই কোটার কথা এখানে বলা হয়েছে। তোমরা যদি বিস্তারিত দেখো যে নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য, যেহেতু আমাদের সমাজের অর্ধেকের উপরে হচ্ছে নারী, তো একটা সমাজের অর্ধেক মানুষকে যদি আমরা পিছনে রাখি, সেই সমাজ তো উন্নয়ন করবে না, উন্নতির শিখরে যাবে না। সেক্ষেত্রে কি করা হয়েছে, এই নারীদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য তাদের জন্য বিশেষ কোটা ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা জেলাতে। ঠিক আছে, দেখো এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, 1948 সালে জাতিসংঘ মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র প্রকাশ করে এবং নারী উন্নয়নে কিছু পদক্ষেপ গ্রহণ করে। 1951 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা এলওআই, যেটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কর্তৃক একই ধরনের কাজের জন্য নারী ও পুরুষের শ্রমিকের জন্য একই বেতন 1992 সালে নারীর রাজনৈতিক অধিকারের কথা ঘোষণা করে, যার ফলে নারী নির্বাচনে ভোট প্রদান ও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তো এর আগে কিন্তু সেটা ছিল না আর কি। এরকম 1961 সালে নারী কর্মসংস্থান ও পেশার ক্ষেত্রে বৈষম্য বিরূপ সাধারণ প্রদান করা হয়। 1969 সালে ডিসেম্বরে মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ গৃহীত হয়। বাংলাদেশ সহ মোট 132টি দেশ বর্তমানে এ সনদ গ্রহণ সমর্থন করছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এইভাবে নারীদেরকে উন্নয়ন আগায় নেওয়া হয়েছে। উল্লেখ্য যে 1997 সালে প্রণীত আইন অনুযায়ী বাংলাদেশে 4,498টি ইউনিয়ন পরিষদে, ওই যে আমরা দেখছিলাম 13,452টি নারী পরিসদস্য পদ করা হয়েছে। ওই যে 3টা করে দেখছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা। সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা দেখো কি করা হয়েছে, জাতিগত পরিচয়, ধর্মীয়, লিঙ্গ পার্থক্য, নাগরিক অধিকার অর্জনের আর কোনো প্রতিবন্ধকতা নয়। পার্বত্য 3 জেলায় বিশেষ ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা করে 13টি ক্ষুদ্র নিগোষ্ঠী, কয়টি, 13টি ক্ষুদ্র নিগোষ্ঠীকে কি করা হয়েছে, তাদের অধিকার সুগম করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। লাস্ট যদি আমরা দেখি, গণতান্ত্রিক মনোভাব নেতৃত্বের বিকাশ জাতীয় পর্যায়ে যেমন নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করে থাকে, তুমি স্থানীয় পর্যায়ে নাগরিকরা কি এই ভোটাধিকার প্রয়োগ করে থাকে। স্থানীয় সরকার ব্যবস্থা নির্বাচনে জনগণের ভোট প্রদানের হার জাতীয় সরকারের চেয়েও কি বেশি থাকে। হ্যাঁ, এই নির্বাচনে ভোট দিয়ে মানুষ তাদের স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচন করে। জাতীয় নির্বাচিত জনপ্রতিনিধি এদের থেকে স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি পার্থক্য হচ্ছে তাদেরকে মানুষ বেশি কাছে পায়। বুঝতে পারছো, আমাদেরই দেখা যায় একটা নির্বাচন যখন উপজেলা পরিষদ বা জেলা তোমার ইউনিয়ন নির্বাচন যখন হয়, দেখা যাবে ওই মেম্বার দেখা যায় আমার চাচা, তোমার খালা, এরকমই কিন্তু দেখা যায় আমাদের আশপাশে পরিচিত মানুষ আর কি। এজন্য কি হয় যে গণতান্ত্রিক যে ব্যবস্থাটা আছে, এখানে মানুষের অংশগ্রহণটা বেশি হয়। বুঝতে পারছো, এই স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের যে স্থানীয় সরকার ব্যবস্থার আমরা মোটামুটি সিনপসিসটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পুরা কিছু করি নাই, মূল পয়েন্টগুলো তোমাদেরকে আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখনই একটা কুইজ দিচ্ছি, মাত্র 5টা প্রশ্ন, বেশি প্রশ্ন দেই নাই। কুইজগুলোর উত্তর দিতে হবে। একই সাথে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। তোমরা হচ্ছে আমাদের এই বইতে যে প্রশ্নগুলো আছে, তোমরা নিচে যদি যাও, হ্যাঁ, আর একটু নিচে যদি যাই, সৃজনশীল যে প্রশ্নগুলো আছে, তোমরা হচ্ছে এই যে প্রথম যে সৃজনশীলটা, না, দ্বিতীয় সৃজনশীল যেটা, হ্যাঁ, এই সৃজনশীল প্রশ্নটা তোমরা হচ্ছে উত্তর করে দিবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, যে বেগম কামরুন নাহার জাতীয় সংসদ নির্বাচনে তার এলাকা থেকে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রথমে তিনি স্থানীয় ও জাতীয় নির্বাচনে সংরক্ষিত আসন ছাড়াও অন্য আসনে নারীদের প্রতিযোগিতা করার জন্য অনুপ্রাণিত করেন। পরে তিনি একটি নারী শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। সেখানে নারীদের সেলাই শিক্ষা, বাঁশ ও বেতের কাজ, হাঁস মুরগি পালন ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তিনি শিক্ষিত মেয়েদেরকে সরকারি বেসরকারি চাকরি সহ যে কোনো পেশায় অংশ নিয়ে উদ্বুদ্ধ করেন। ঠিক আছে, আচ্ছা। কি কি প্রশ্ন আসে দেখো, 1997 সালে প্রণীত আইনে ইউনিয়ন পরিষদ কতটি নারী সদস্য পদ সৃষ্টি করে, বলো তো কতটি ছিল আমাদের ইউনিয়ন পরিষদে নারীদের জন্য সংরক্ষিত আসনের কথা বলতেছে আর কি, যে নারী সদস্য পদ কয়টি ছিল, কে বলতে পারো বলো তো। আমাদের ইউনিয়ন পরিষদে নারী সদস্য পদ কয়টি, সংরক্ষিত যে আসে সেটা কয়টি? উম সারা তুমি এই তুমি মানে প্রশ্নটা বুঝো নাই, 50 তো হবে না। ইউনিয়ন পরিষদে মাত্র কয়টা, 9টা ওয়ার্ড থাকে, 9টা না, তোমার হইছে হ্যাঁ 9টা। হ্যাঁ, একটা ইউনিয়ন পরিষদে 9টা ওয়ার্ড থাকে, 9টা ওয়ার্ড থেকে 9 জন পুরুষ হয়,
আর স্পেসিফিক করে 3টা নারী সদস্য থাকে, বুঝতে পারছো? এটা কথা বলছে আর কি এখানে। হ্যাঁ, নারী ক্ষমতা বলতে কি বোঝায় এটা তোমরা লিখবা। তারপরে বেগম বদরুন্নেসার যে প্রথম কাজটি নারীর কোন ধরনের ক্ষমতাকে নির্দেশ করে, এটা হচ্ছে রাজনৈতিক। হ্যাঁ, নারী শিক্ষা কেন্দ্রে গৃহীত পদক্ষেপ সমূহ নারীদের স্বাবলম্বী করে তুলবে। এটা তুমি লিখতে পারো। তাহলে তোমরা হচ্ছে এই প্রশ্নটার উত্তর তোমরা কি করবা, তোমরা লিখে হচ্ছে তোমরা দিবা কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা একটু করো। 3টা, ওকে, নাফিজা বলছে 3টা। ঠিক আছে, এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা সেই প্রশ্নগুলা করো। আর আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের কুইজটা আমি দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তার আগে বলো তোমরা হোমওয়ার্কটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে এটাই, আমি আরেকবার শেয়ার দিয়ে দেখায় দিই আরেকবার, তাহলে সুবিধা হবে। এই যে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের বইতে, অর্থাৎ স্থানীয় সরকার ব্যবস্থা যে বইটা, তোমাদের যে অধ্যায়টা আছে সেখানে 2 নাম্বার সৃজনশীল যেটা আছে, 2 নাম্বার সৃজনশীল বেগম কামরুন নাহার নামে যে সৃজনশীলটা আছে, তোমরা এই সৃজনশীলটার উত্তর সলভ করে তোমরা হচ্ছে জমা দিবা। আগামীকালকে শুক্রবার আছে, তোমরা জমা দিবা। শনিবারে স্যারে হচ্ছে তোমাদের রিপ্লাই দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ক্লিয়ার? হোমওয়ার্কটা বোঝার ক্ষেত্রে সবাই বুঝছো কিনা একটু আমাকে জানাও, কনফার্ম করো। প্রত্যেকে 9 জন আছো, 9 জনই বুঝতে পারছো কিনা? উম্মে লিয়া আছে, উম্মে লাইয়া সম্ভবত, তুফাইল আছে, সামিরা আছে, নাফিজা আছে, তারপরে ইসরাত জাহান আছে, ইসরাত জাহান আনিকা আছে, আরাবি জান্নাত লাইবা আছে, তারপরে নাজিবা নৌসিন আছে। আচ্ছা, আরেকজন তো ছিল মুতমাইনা মীরা, মনে হয় চলে গেছে না? আচ্ছা, সবাই বুঝতে পারছো কিনা আমাকে কনফার্ম করো। না বুঝতে পারলে এইটা কত অধ্যায় স্যার? এটা হচ্ছে 8ম অধ্যায়। ঠিক আছে, 8ম অধ্যায়। ইসরাত বুঝতে পারছে, ওকে, আরাবি বুঝতে পারছে, তারপরে ইসরাত জাহান দুজনেই বুঝতে পারছে, নৌসিন বুঝতে পারছে, তারপরে তুফাইল বুঝতে পারছে। আচ্ছা, নাফিজা এখন তুমি ক্লিয়ার হয়েছো কিনা? নাফিজার উত্তরটা এখন আমি পাই নাই। হ্যাঁ, আচ্ছা, তোমরা উত্তরটা দেও, তার মধ্যে হচ্ছে আমি তোমাদেরকে হোমওয়ার্কটা কুইজটা দিয়ে দেই। আচ্ছা, তোমাদের কুইজটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখনই। তোমরা উত্তর দিতে থাকো, এর মধ্যে আমি কুইজটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কুইজটা মাত্র 5টা কুইজ দিচ্ছি, খুবই সহজ। তোমরা এখন এই উত্তরগুলা দিয়ে দাও। উত্তরগুলা দিয়ে হচ্ছে তোমরা হচ্ছে কি করবা, ওই চ্যাট বক্সে হচ্ছে রিপ্লাই দিবা আর কি, স্ক্রিনশট সহ দিবা, কে কত পাইছো সেটা দিয়ে দিবা। হ্যাঁ, এই যে কুইজের লিংক দিলাম তোমাদের চ্যাট বক্সে, সবাই কুইজটা ওপেন করতে পারছো কিনা একটু জানাও। ঠিক আছে, সবাই কুইজটাকে ওপেন করতে পারছো কিনা একটু জানাও। আর হচ্ছে সবাই অ্যাসাইনমেন্টটাও বুঝতে পারছো কিনা সেটাও জানাও। হয় তাহলে হোয়াটসঅ্যাপে নক দিও স্যারকে, সাথে সাথে কুইজের লিংকটা পাঠিয়ে দিব। ঠিক আছে, তোমরা সবাই কুইজ দিয়ে দাও। আর আজকে হচ্ছে 9 জন আসছো, 8 জন আসছো, ভালো লাগছে। তোমরা সবাই নিয়মিত ক্লাস করো। হ্যাঁ, তুফাইল তুমি মাঝে মধ্যে মাঝখানে মিস দিছো অনেকগুলা। তারপরে হচ্ছে আহ নাজনিবা নাওশিন, তোমারও মাঝে মধ্যে দেখি, কিন্তু সব সময় দেখি না। হ্যাঁ, সামিরাকে আজকে নতুনই দেখলাম। ক্লাসগুলো কইরো, তোমাদের সামনে পরীক্ষা না? আমরা তোমাদেরকে যেইভাবে বোঝাচ্ছি, যেইভাবে প্রবলেম গুলো সলভ করে দেওয়ার ট্রাই করছি, সেটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা সেটা জানাবা। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের হচ্ছে যদি কোনো চ্যাপ্টার গুলা বাকি থেকে থাকে তাহলে সেটা তোমরা গ্রুপে জানাইও, যে তোমার হচ্ছে কার কোন চ্যাপ্টার গুলা বাকি আছে, বুঝছো? তাহলে আমরা সেগুলা কভার করার ট্রাই করবো। হ্যাঁ, ওপেন হচ্ছে না উম্মেলিয়া, ওপেন যদি না হয়, আচ্ছা, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকেও দেখো, ট্রাই করতে পারো কিনা। হ্যাঁ, আচ্ছা, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে কই জানি। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিংক দিচ্ছি। আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমাদের যে এই চ্যাপ্টার গুলা বাকি আছে, যদি কারো বাকি বাকি থেকে থাকে, যেহেতু তোমাদের হচ্ছে অনেকের সিলেবাস ডিফারেন্ট, তো যাদের বাকি থেকে থাকে তোমরা হচ্ছে গ্রুপে জানায় দাও। হ্যাঁ, যে তোমাদের কার কোন চ্যাপ্টারটা বাকি রয়েছে, তাহলে হচ্ছে খুব শীঘ্রই, হয়তো নেক্সট উইকে হচ্ছে তোমাদের বাকি অধ্যায়গুলো নিয়ে হচ্ছে ক্লাস হবে। তো ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে আজকে আমার পক্ষ থেকে। দেখো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, এখানে যাদের ওপেন হবে না সেখানে দিয়ে দিও। আর অবশ্যই সবাই হচ্ছে স্ক্রিনশট দিয়ে তোমাদের স্কোরটা জানাবা। হ্যাঁ, তোমরা সবাই স্কোরটা দেখতে পারবা, স্কোরটা ওখানে জানাবা। ঠিক আছে, তোমাদের পক্ষ থেকে কিছু বলবা? না বললে আমরা ক্লাস এখানেই শেষ করে দিব। কিছু বলার আছে কারো?
বলার থাকলে হ্যান্ড রেইজ করো, তাহলে আমি সুযোগ দিচ্ছি, হ্যাঁ? কারো কিছু বলার নাই? ঠিক আছে, তাহলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। যেকোনো সমস্যা পড়াশোনা রিলেটেড থাকলে স্যারকে জানাইও বা আমাদের অন্য যেকোনো স্যার ম্যামকে জানাইও। ইনশাআল্লাহ তোমাদের সমাধান হবে। তো আজকে এখানেই রাখলাম। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।